নিজেকে দেখতে আসা পাত্রপক্ষের সাথে পরিচিত মুখ দর্শন করে চমকে উঠল পুষ্প। পাত্র একজনই অ্যান্টি স্পেশালিস্ট। আর অবাক করা বিষয় হলো পুষ্প দুবার চিকিৎসা নিতে এই ডক্টরের কাছেই গিয়েছে, ডাক্তার রাফুন। সপ্তর তাকে মনে আছে কিনা জানা নেই, কেননা সে গিয়েছিল 2 বছর পূর্বে। আর একজন ডক্টরের কাছে দিনে কয়েকশো রোগী অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে, পুষ্পকে মনে থাকার কথাও না। পাত্রী দেখার পর সবার পছন্দ হলে দুজনকে আলাদা কথা বলার সুযোগ দেওয়া হলো। বর্তমানে রেস্টুরেন্টে একাকী পাত্র পাত্রী দেখা হলেও রাফুনের মা সাফ সাফ জানিয়ে দিলেন, সে তো ওরা দেখা করলে করবি, কিন্তু এখন আমার সাথে গিয়ে পাত্রী দেখবি, চল। সব ঠিকঠাকই ছিল, মাঝে বিপত্তি ঘটালো রাফুনের মা। পুষ্পের চাচাতো ভাইকে মুসলমানি করানো হয়েছে। ঘরে বসে থাকতে থাকতে বেচারা বিরক্ত, তাই লুঙ্গি ধরে বসার ঘরে হাঁটাহাঁটি করছে। পুষ্পের চাচি ধমক দিয়ে নাবিলকে বলল ঘরে বসে থাকতে। ব্যাপারটা চোখে পড়ল রাফুনের মা রোকসানার চোখে। তিনি এবার রাফুনের মুসলমানের সময়কার কথা জুড়ে দিলেন। রাফুন লজ্জা পেল, মায়ের উপর মনে মনে বিরক্ত হলেও তা প্রকাশ করল না। একান্ত কথা বলার জন্য দুজনে সাদকেই বেছে নিল। রাফুন স্পষ্টভাষী, তাই সরাসরি প্রশ্ন করল, আমাকে আপনার পছন্দ হয়েছে? পুষ্প কানের পাশে কয়েক গাছি চুল গুজে নিল। মনে মনে উত্তর ঠিক করতে গিয়েও শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে নিল। ডাক্তার রাফুনের প্রশ্নের কি দেওয়া যায়। রাফুন কিছুটা সময় নিয়েই বলল, আপনার কি অস্বস্তি হচ্ছে? তবে থাক, আপনি না হয় পরে কারো কাছে নিজের মতো জানিয়ে দেবেন। এই পর্যায়ে এসে পুষ্প জবাব দিল, আপনার মধ্যে অপছন্দ হওয়ার মতো কিছু খুঁজে পাইনি। তাছাড়া আপনাকে আমার জানা নেই। শুধু বাহ্যিক দিক থেকে দেখতে গেলে অপছন্দ করার মতো মানুষ নন আপনি। রিন রিনে কণ্ঠে। উত্তরে মুচকি আসলো রাফুন। মেয়েটার বুদ্ধি আছে বটে, যথাযথ উত্তর দিয়েছে, হোক না সময় নিয়ে। রাফুন সুমিষ্ট কণ্ঠে জবাব দিল, আমারও আপনাকে পছন্দ হয়েছে। সমস্যা নেই, জানাশোনা ধীরে ধীরে হয়ে যাবে। কিছুক্ষণ কথা বলে নিয়ে দুজনেই সিঁড়ির ঘরে পা রাখলো। পুষ্প পিছিয়ে গিয়ে রাফুনকে জায়গা করে দিল আগে যাওয়ার জন্য। রাফুন আগেই নামলো। পেছন থেকে চিৎকারের শব্দ শুনে এগিয়ে গেল রাফুন। বসার ঘরের অনেকেই চিৎকারের শব্দ পেয়ে দৌড়ে আসলো। পুষ্প অসাবধানতা বশত সিঁড়ি থেকে পড়ে পায়ে ব্যথা পেয়েছে। তার ধারণা পা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। বিয়ের কথাবার্তা এখনো ঠিক হয়নি, তার আগেই পা ভেঙে গেল। তার মানে বিয়েটা তার জন্য শুভ নয়। রাফুন অনুতপ্তের সুরে বলল, আমার উচিত ছিল আপনার পাশাপাশি হাঁটা। পুষ্পের পা ধরে চেক করতে গেলেই পুষ্প একটু পিছিয়ে যায়। ততক্ষণে সবাই এসে উপস্থিত। পুষ্পের মা এসে মেয়েকে ধরলেন। হাঁটতে পারছে না পুষ্প, তবে প্রচণ্ড ব্যথায় কাঁদছে ওরা। তাকে স্বাভাবিক থাকতে দেখে রাফুন ভাবলো তেমন গুরুতর কিছু হয়নি। তবুও সে লক্ষ্য করলো পুষ্পকে দুপাশ থেকে দুজন ধরে ঘরে নিয়ে গেল। রাফুনের মা কিছুক্ষণ আফসোস করলেন মেয়েটার জন্য। ডিউটি থেকে ছুটি নিয়ে নিজের বিয়ের পাত্রী দেখতে গেলেও সেখান থেকে ফিরেই আবার হসপিটালে দৌড় লাগিয়েছে রাফুন। হসপিটালে পৌঁছে সে অবাক হলো, পুষ্পকে দেখে এগিয়ে গেল। পুষ্পের চাচাতো ভাই উমাইয়ের বলল পুষ্পের নাকি পা মচকে গিয়েছে। পা মচকে গেলে সাধারণত মেয়েদের চেঁচামেচি করে সবার সেবা যত্ন নেওয়ার কথা থাকলেও পুষ্প মেয়েটা কাঁদল না। ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা। এদিকে পুষ্প যেন পণ করেছে সে এই বিয়ে করবে না। একটা মেয়ে পা ভেঙে বসে আছে, অথচ তার পাশ দিয়ে হেঁটেও তাকে ধরতে পারল না। একজন ডক্টর হয়ে অন্যকে জখম করে আবার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। এমন মানুষকে বিয়ে করলে দেখা যাবে 2 দিন পর তাকে হাসপাতালে দৌড়াতে হচ্ছে। পুষ্পের মচকানো পা ঠিক হওয়ার পরপরই বিয়ের কথাবার্তা চলল। পুষ্প কথার ছলে জানিয়ে দিল সে এখন মোটেও বিয়ে করতে প্রস্তুত নয়। সংসার সামলানোর মতো মানসিকতা এখনও তার হয়ে ওঠেনি। ব্যাপারটা যেহেতু দুটো পরিবার নিয়ে জড়িত, তাই কথাটি গিয়ে পৌঁছালো রাফুনের মায়ের কানে। সেখান থেকে রাফুন জানল, সে পুষ্পের নাম্বার নিয়ে ফোন করলো। রোগী দেখার পর নিজের একটু বিশ্রাম নেওয়ার সময়টুকু পুষ্পর সাথে দেখা করার কাজে লাগালো। দুজনেই মুখোমুখি একটা রেস্টুরেন্টে বসে রইল। রাফুন নিজ থেকেই বলল, আপনি সেদিন বলেছিলেন আমার অপছন্দ হওয়ার মতো
কিছুই নেই। আর এখন বলছেন বিয়ের জন্য প্রস্তুত না। কথাটি আমাকে প্রথম দিন বললেই হতো। আমি কিন্তু অপমানিত বোধ করছি। পুষ্প বিরক্তি প্রকাশ করলো। থমথমে গলার স্বর বের হলো। দেখতে যাওয়ার পরেই আমার পায়ের এই দশা। বিয়ের পর নিশ্চয়ই আমাকে হসপিটালের বেডে সংসার করতে হবে। আমি নিজের এমন করুণ পরিণতি মেনে নিতে পারবো না। ভেতর থেকে শব্দ করেই ছাড়লো রাউফুন। কপালে 3 আঙ্গুল ঘষে বলল, এই ছোট্ট কারণে আপনি বিয়ে না করে আমাকে অপমান করছেন। তাছাড়া আপনার নাকি এমনিতে 2 দিন পর হসপিটালে আসার অভ্যাস আছে শুনলাম। আপনার নাকের যে অবস্থা, এতে করে 2 দিন পরেই আপনাকে আপনার হাজব্যান্ড বাবার বাড়িতে পাঠিয়ে দেবে। তার চেয়ে বরং আমি জেনে শুনেই আপনাকে বিয়ে করেছি। সমস্যা হলেই রোগীর চিকিৎসা করে ফেলতে পারবো সহজেই। এতে আপনারই কিন্তু লাভ, বাড়তি চিকিৎসা খরচ লাগবে না। পুষ্প রাগের বহিঃপ্রকাশ হিসেবে চোখ পাকিয়ে তাকালো। নাকের পাটা ফুলিয়ে খানিকটা টেবিলের উপর ঝুঁকে বলল। মজা করছেন আমার সাথে? রাফুন মিটিমিটি হাসলো। 2 বছর আগে পরপর 2বার পুষ্প নাকের সমস্যা নিয়ে এসেছিল তার কাছে। চিকিৎসার এক পর্যায়ে রাফুন জিজ্ঞেস করলো, বিয়ে হয়েছে? পুষ্প না জানালো। রাফুন তখন হেসে উঠে বলল, তাড়াতাড়ি নাক ঠিক করুন, নয়তো বিয়ের পর হাজব্যান্ড বলবে হাসতে হাসতে দিন পার হচ্ছে, কাজ করবে কে? এখন সেই হাজবেন্ড হওয়ার সুযোগ বোধহয় আল্লাহ রাফুনকেই করে দিচ্ছে। কত হাজার হাজার রোগী আসে রাফুনের কাছে, সবাইকে মনে থাকার কথা নয়। সেদিন পুষ্পের চাচাতো ভাই উমাইয়ের বলেছিল, পুষ্প তো আপনারই রোগী, 2বার আপনার কাছে গিয়েছিল চিকিৎসার জন্য। তখন মাথার জোর দেওয়া কিছুটা মনে পড়েছিল রাফুনের। তাই তো তার হবু বউ তারই রোগী। পুষ্প সাপ সাপ জানিয়ে দিল সে বিয়ে করবে না রাফুনকে। রাফুন এতে যেন আরও আগ্রহ পেল। উপযুক্ত কারণ দেখালে হয়তো রাফুন এমনি এমনি মেনে যেত, কিন্তু লেইম একটা কারণ দেখিয়ে তাকে তার পেশাকে অপমান করবে কেন? রাফুন রাতে পুষ্পের পরিবারকে জানালো তাদের বিয়ে হলেও এখন পুষ্পকে সংসার করতে হবে না। পুষ্প সময় নিক, নিজেকে গুছিয়ে ওর যখন মনে হবে ও সংসার করার জন্য তৈরি, তখনই আসবে শ্বশুরবাড়ি। এ নিয়ে আর কারো আপত্তি রইল না। পুষ্পের দাদা গদগদ হয়ে উঠলেন। নাতনির জন্য বুঝি সঠিক পাত্রই পেলেন। খাপে খাপ মাইন কারবাব। এবার আর পুষ্প তিরিং তিরিং করতে পারল না। কারো সাথে না পেরে অগত্যা বিয়ের জন্য প্রস্তুত হলো। এসব কিছুর মাঝে তার একজন মানুষকে খুব মনে পড়ল। মানুষটি যদি তাকে একটু ভালোবাসতো তবে কি হতো? একটু ভালোবাসাই কি বেশি কিছু? লম্বা একটা দীর্ঘশ্বাসে বুক ভার হলো পুষ্পের। ভাবনার মাঝেই রেহানা খালা এসে বারান্দায় হাজির হলেন। চোখ মুখ দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তিনি পেটের কথাটুকু উগরে দিতে না পারলে শান্তি পাবেন না। পুষ্প বলল, খালা যা বলতে এসেছো বলে ফেলো। রেহানা এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলল, আম্মাজান হুনো, তুমি এই বাড়িতে বিয়া কইরো না, তাদের গ্যাস ছাড়া অভ্যাস আছে। গ্যাস ছাড়ার অভ্যাস আছে মানে কি? পাত্রের লগে যে বেটা লোকটা আইছিল না, হে ফুস ফুস করে গ্যাস ছাড়ে। আশ্চর্য, গ্যাস তো সবাই ছাড়ে, এতে অবাক হওয়ার কি আছে? রেহানা খালা মুখে কাপড় দিয়ে লজ্জা পাওয়ার ভঙ্গিতে বললেন, আমি মনে করেছিলাম যারা অফিস আদালতে কাম করে তারা গ্যাস ছাড়ে না। রেহানা খালা রাজগুবি কথায় খুব হাসি পেল পুষ্পের। উনি মাঝে মাঝেই আজগুবি চিন্তাধারা নিয়ে তার কাছে আসে। বাড়িতে রান্নাবান্নার কাজের পাশাপাশি রেহানা খালা যেন এই বাড়ির একজন সদস্য হয়ে উঠেছেন। খুব বেশি আয়োজন না করে পরিবারের কিছু মানুষের উপস্থিতিতে বিয়েটা হয়ে গেল। বিয়ের পরপরই পুষ্প ঘরের দরজা বন্ধ করে দিল। রাফুনের সাথে কথা বলল না। সবাই থাকতে বললেও রাফুন হসপিটালের তারা দেখিয়ে সেই রাতটুকুও থাকলো না। বলতে গেলে পুষ্পের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে থাকতে চাইল না। 2 দিন পরেই পুষ্পের জ্বর হলে খবর পেয়ে সব ছেড়ে ছুড়ে রাফুন পুষ্পদের বাসায় এসে উঠল। অস্থির হয়ে বলল, এ কি পুষ্প, তুমি জ্বর বাঁধিয়ে ফেললে? নাকের অ্যালার্জিটা বাড়লে না হয় আমি চিকিৎসা করতাম, কিন্তু আমি তো শুধু জ্বরের চিকিৎসা করি না। সবার সামনে এই কথাগুলো বলল রাফুন। লজ্জায় পুষ্পের মাথা কাটা যাচ্ছে।
এই লোক বিয়ে হতে না হতেই তাদের বাড়ি উঠে বসে আছে, আবার আপনি থেকে সুরসুর করে তুমিতে নেমে গিয়েছে। সবাই মুখ চেপে আসলো। একে একে ঘর ছেড়ে বেরিয়ে যেতেই পুষ্প কপট রাগ দেখিয়ে বলল, আপনাকে এখন কে আসতে বলেছে? তুমি রাগ করছো? আমি এ দুদিন আসিনি বলে? আচ্ছা, এখন থেকে রোজ আসবো, তোমাকে দেখে যাব। দয়া করে রাগটা একটু কমাও। পুষ্পের কপাল চাপড়াতে ইচ্ছে করছে, মনে মনে বলল, হায় আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়লাম? বোঝালাম কি আর এই লোক বলছে কি? এটা আসলে ডাক্তার নাকি মানসিক রোগী? রাফুন ঠিক করলো আজ রাতটুকু শ্বশুর বাড়িতেই কাটাবে। রাফুন ওয়াশরুম থেকে এসে খুঁটি গেড়ে বসে রইল। বাড়ির জামাই রাতটুকু থাকবে বলে সবাই রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ল। রাফুনকে বসে থাকতে দেখে পুষ্প বলল, আমার জ্বর শুনে এসেছেন? আমাকে দেখা শেষ? তাহলে এখনো বসে আছেন কেন? নিজের বাসায় যান, আপনার ডিউটি নেই? রোগীরা আপনার জন্য বসে আছে, যান। রাফুন চোখ মুখ কুঁচকে নিল। কথাটি তার মোটেও পছন্দ হয়নি। অবাক হওয়ার সুর তুলে বলল, আমাকে দেখে তোমার এতই দায়িত্বজ্ঞানহীন মনে হয়? আমার বউ জ্বরে মরে যাচ্ছে, তাকে ফেলে আমি কিভাবে হসপিটালে যাব? আমি প্রথমবার তোমাকে বুদ্ধিমতী ভাবলেও এখন মনে হচ্ছে তুমি মাথা মোটা। তেতে উঠল পুষ্প। এই মানসিক রোগী বলে কি সে নাকি মাথা মোটা? দাঁত কিরমির করে বলল, আপনি এখানে থেকে কোন রাজ্য উদ্ধার করে ফেলবেন শুনি? আপনি এমন ভাব ধরেছেন যেন আপনি থাকলেই আমি সুস্থ হয়ে যাব। রাফুন জবাব দিল না। ঘর ছেড়ে বের হলো। পুষ্প স্বস্তির শ্বাস ফেলল। অবদার্থটা বিদায় হয়েছে, আপদটা বিদায় হয়েছে। নাবিলের ক্ষত শুকিয়ে গেছে, এখন সে হাঁটাচলা দৌড়ঝাঁপ করতে পারছে। নতুন দুলাভাই পেয়ে সে অনেক খুশি। রাউফের গলায় ঝুলে পড়ে এখন আর নামতে চাইছে না। নাবিল বলল, আচ্ছা দুলাভাই, তোমারও কি আমার মতো মুসলমানি হয়েছে? রাফুন যেন বিষম খেলো, তবু হে 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 করে হেসে বলল। শালাবাবু, মুসলমানই সবারই হয়। নাবিল কৌতূহল দেখিয়ে বলল, কই দেখি দেখি। রাফুনের এবার ইচ্ছে করলো এই কৌতূহলের বাচ্চাটাকে তুলে আছাড় মারতে, কিন্তু মনের ইচ্ছাকে মনেই চাপা দিয়ে রাখলো। নয়তো এরা তার নামে কেস করবে। বউ হয়তো আর তার ঘরেই উঠবে না। নাকের উপর ডিভোর্স পেপার ছুঁড়ে বলবে, নে রাজাকারের বাচ্চা, সাইন করে দে। রাফুন ওয়াশরুমের নাম দিয়ে কোনো মতে উঠে গেল। খাবার টেবিলে সবাই বসলেও পুষ্প আসলো না। তার খাবার ঘরে দিয়ে আসা হলো। এদিকে নাবিল ধরে ধরে সবাইকে বলছে, জানো, আমার মতো দুলাভাইয়েরও মুসলমানি হয়েছে। খাবার টেবিলে রাফুনকে লজ্জায় পড়তে হলো। সবাই মিটিমিটি হাসলেও নাবিলের বাবা ব্যাপারটাকে ধামাচাপা দিতে কথা অন্যদিকে ঘুরিয়ে নিল। রেয়ানা খালা এখন দৌড়ে পুষ্পের ঘরে আসলো কথাটি চালান করতে। পুষ্প মাত্র মুখে খাবার তুলল, হন্তদন্ত হয়ে রেহানা খালাকে ঢুকতে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। রেহানা খালা গড় করে বলতে লাগলেন, আম্মাজান, তোমার জামাই নাবিলকে বলেছে তারও নাকি মুসলমানি হয়েছে। পুষ্পের গলায় খাবার আটকে গেল। লোকটাকে মানসিক রোগী ভাবলেও এখন মনে হচ্ছে চূড়ান্ত লেভেলের অসভ্য লুচ্চা। ছোট মানুষকে এসব কি বলছে? পুষ্প পানি পান করে ঝাঁঝালো কণ্ঠে বলল, খালা, তুমি আমাকে এসব শোনাতে এসেছো? কাজ নেই তোমার? ধমক খেয়ে সুরসুর করে রেহানা খালা বেরিয়ে গেল। প্রথম প্রথম পুষ্প ওনাকে আপা ডাকলেও রেহানার ঘোর আপত্তি জানিয়ে বললেন, আম্মাজান, আমার কোনো বই নাই, তাই খালা ডাকনেরও কেউ নাই, তুমি আমাকে খালা ডাকিও। ব্যাপারটা বয়স অনুযায়ী বেখাপ্পা হলেও রেহানার পীড়াবাড়িতে খালাই ডাকতে হয়। খাবার শেষ করে রাফুন ঘুমানোর জন্য পুষ্পের ঘরে চলে আসলো। এসেই পুষ্পের পাশে শটান হয়ে শুয়ে পড়ল। পুষ্প রেগে গিয়ে বলল, আপনি এখনো যাননি? এখানে শুয়ে আছেন কেন? রাফুন চোখ বন্ধ রেখেই বলল, তোমাদের সবাই এত রিকোয়েস্ট করলে যে না থেকে পারলাম না। জামাই মানুষের তো ভাব দেখানো খাটে না। রাফুন বড় একটা মিথ্যা বলল পুষ্পকে। কেউ তাকে থাকার জন্য জোরাজুরি করেনি। দুই একবার অবশ্য বলেছিল, তাই সে থেকে গেছে। আর আজ যেতে ইচ্ছে করছে না। তার মিথ্যাটা পুষ্প ধরতে পারলেও কিছুই বলল না। একে কিছু বলেও লাভ হবে না।
পুষ্প ফোঁস করে নিঃশ্বাস ফেলে এক পাশে শুয়ে রইল। তার ঘুম আসছে না। পাশে আস্ত এক আপদ থাকলে ঘুম আসে কিভাবে? ছটফট করতে করতে এক সময় ঘুমিয়েই পড়ল। সকালে ঘুম ভাঙতেই পাশ ফাঁকা পেল। রাফুন নেই। তাহলে কি ওয়াশরুমে গিয়েছে? পুষ্প ওয়াশরুম চেক করে দেখলো দরজা খোলা। তাই আর মাথা ঘামালো না। শরীরটা মোটামুটি ভালো লাগছে। ঠিক করলো আজ ভার্সিটি যাবে। নাস্তা করতে গিয়ে টেবিলেও রাফুনকে দেখলো না। নাবিলের বাবা মানে পুষ্পের ছোট চাচা জিজ্ঞেস করলেন। কি ব্যাপার, জামাই কোথায়? পুষ্পের মা বললেন, জামাইকে দেখলাম সকাল সকাল বেরিয়ে যাচ্ছে। আমি চলে যাওয়ার কারণ জিজ্ঞাসা করতেই বলল হাসপাতাল থেকে জরুরি কল এসেছে। পুষ্পের কোনো হেলদোল নেই। সে এক মনে খেয়ে যাচ্ছে। ভার্সিটি গিয়ে ক্লাস শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিল। মনে হচ্ছে কতদিন পর তাদের দেখা। এক পর্যায়ে জুই বলল, হ্যাঁ রে পুষ্প, তো ডাক্তারকে তো দেখালি না। পুষ্প বিরক্ত হয়ে বলল। আমি কি ডাক্তারকে সারাদিন সাথে নিয়ে ঘুরি? ইমরান বলল, ডাক্তার নিয়ে ঘুরতে গেলে ডাক্তারি করবে কে? ছবি দেখা, বলদ কোথাকার। পুষ্প এবারও সবার আশায় পানি ঢেলে দিয়ে বলল। ছবি নেই। সবাই হতাশ হলো। পিয়া বলল, কি বলছিস, ছবিও নেই? এটা বিশ্বাস করা যায়? পুষ্প গাল ফুলিয়ে বসে রইল। অসহায় থমথমে গলায় রাহুনের ব্যাপারটা খুলে বলল। সবাই অট্ট হাসিতে মেতে উঠেই রিয়াদ বলল, তোর ডাক্তার দেখছি হেভি রোমান্টিক, বউ সোহাগী। তাহলে তো এই পাগল ডাক্তারকে দেখতেই হচ্ছে। সবাই সাথে সুর মেলালো। পুষ্প বিরক্ত হয়ে আড্ডার আসর ছেড়ে উঠে পড়ল। পিছু পিছু রিয়াদ, ইমরান, প্রিয়া, জুই উঠে আসলো। তারা বলল, একটু তোর মানসিক রোগীকে কল দিয়ে আসতে বল, আমরা একটু দেখি ট্রিটফিট নেব না। পুষ্প কল দিল না। তার ইচ্ছে হলো না। শুধু মনে হচ্ছে এই লোক আজ তার সাথে দেখা করলে সারাদিন তার সাথে চিপকে থাকতে চাইবে। তার যদি লেজ থাকতো তবে এই ডাক্তার তার লেজ ধরে ঝুলে পড়তো। সবাইকে দমিয়ে রাখতে পুষ্প বলল, চল, আজ আমার পক্ষ থেকে ট্রিট দেব সবাইকে। ডাক্তারের কাছ থেকে অন্যদিন নিয়ে নিস। আজ রোগী দেখায় মন বসছে না রাফুনের। বুকের ভেতর দ্রিম দ্রিম হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। মনে হচ্ছে ডানা ভাঙা পাখির মতো ছটফট করতে করতে মরে যাবে। জ্বর জ্বর অনুভূতি হচ্ছে, জিহ্বা তিক্ত স্বাদে বিষাদে পূর্ণ। তবুও নিজেকে ঠিক রেখে রোগী দেখে যাচ্ছে। বাড়ি ফিরে ভাবলো একটু ঘুম দিলেই সব ঠিক হয়ে যাবে। গত রাতে সে ঘুমাতে পারেনি, শুধু ঘুমিয়ে থাকার ভান ধরেছিল। পুষ্প যে অর্ধেক রাত পর্যন্ত বিনা ঘুমে ছটফট করেছে সে সবই টের পেয়েছে সে, কিন্তু কিছুই বুঝতে দেয়নি। তাই তো সকাল সকাল পুষ্পকে না জানিয়ে হসপিটালের বাহানা দিয়ে চলে এসেছিল। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ঘুম দিল রাফুন। ঘুম পুরোপুরি হলেও তার ভেতরের উত্তাল ঢেউ কমল না। হার্টবিট কি বেড়ে যাচ্ছে? সাংঘাতিক কাজ কারবার। এসব কি হচ্ছে? কিছুক্ষণ হাঁটাহাঁটি করেও শান্তি মিলছে না। জ্বর জ্বর অনুভূতি হতেই গলায় কপালে হাত দিয়ে চেক করলো। না, সব তো ঠিকই আছে। শরীরে জ্বর নেই, তবে কি তার অন্তরে জ্বর হয়েছে? বারান্দার গ্রিল চেপে রাতের ব্যস্ত নগরীর দিকে দৃষ্টি ফেরালো পুষ্প। মানুষের জীবনটা ছোট্ট, আবার অনেক বড়। যারা সুখী মানুষ তারা ভাবে জীবন এত ছোট কেন, আর যারা দুঃখী, দুঃখ যাদের নিত্যকার সঙ্গী, তারা ভাবে জীবনটা কত বড়। আসলে সুখের মুহূর্তগুলো খুব সহজেই চোখের পলকে কেটে যায়, আর দুঃখের সময়টা যেন যেতেই চায় না। পুষ্প নিজেকে সুখী মানুষ দাবি করলেও ভেতরে ভেতরে কোথাও না কোথাও আস্ত এক বিষাদ পুষে রেখে অভিমানের পাহাড় তুলে বেঁচে আছে মেয়েটা। পুষ্পের ভাবনায় ছেদ পড়ল মোবাইল ফোনের শব্দে। বারান্দা থেকে সরে এসে ফোন হাতে নিল। আননোন নাম্বার। রিসিভ করেই সালাম দিল পুষ্প। ওপাশ থেকে সালামের উত্তর দিয়েই ঝটপট কথা শুরু করলো রাফুন। অস্থির কণ্ঠে বলল, পুষ্প, আমি বোধহয় তোমাদের বাড়িতে আমার জ্বরের ঔষধ ফেলে এসেছি, একটু খুঁজে দেখবে? পুষ্প রাফুনকে চিনতে পেরে অবাক হয়ে বলল, জ্বরের ওষুধ? কিন্তু আপনি আমাদের বাড়িতে জ্বরের ওষুধ আনলেন কখন? রাফুন এই রকম অস্থির কণ্ঠে বলল, আমি কোনো ঔষধ নিইনি তো, কিন্তু তোমাদের বাড়িতেই আমার জ্বরের ঔষধটা আছে, আমি নিশ্চিত। পুষ্পকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে লাইন কেটে দিল রাফুন। আশ্চর্য হলো পুষ্প।
রাউফোনের ফোন করার আগামাথা খুঁজে পেল না। এরপর 3 দিন কেটে গেল। রাউফোনের কোনো কল মেসেজ বা তার দেখা পেল না। হুট করে চতুর্থ দিন রাউফোন এসে হাজির হয় পুষ্পদের বাড়ি।